নেতা, খুব গুরুত্বপূর্ণ একজন নেতা, আমি আপনাকে একটু পরেই বলবো। তিনি বলেছেন যে জামাত ইসলাম আবারও মানে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করছে। আপনার কাছে আমি পার্সোনালি একটু জানতে চাই, আসলে জামাত ইসলামের আচরণ কোনগুলিকে মনে করেন ফ্যাসিবাদী, এবং আপনাদের হঠাৎ করে এমন কঠিন অবস্থান কেন জামাত ইসলামের প্রতি আপনার কাছে শুনতে জনাব শাহনেওয়াজ? ধন্যবাদ পেজ দ্য পিপলের সাগর আমাকে ডাকার জন্য, সাগর ভাইকে। এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি পেজ দ্য পিপলের যত দর্শকবৃন্দ আছে বা আহ, যারা দেখছেন আজকে আমাদের এই অনুষ্ঠানটি, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাগর ভাই, জামাত ইসলামের আচরণ এবার না, জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাদের আচরণ একটু আওয়ামী লীগের কাছাকাছি। আওয়ামী লীগ একটু বেশি, তারা একটু কম। আওয়ামী লীগ ক্ষমতা পেয়ে ফ্যাসিস্ট হয়ে গেছে, আর জামাত ইসলাম ক্ষমতা ছাড়াই ফ্যাসিস্ট আচরণ করে। আপনি আপনি সংসদে বলেন, সংসদের বাহিরে বলেন, তারা গুজব ছড়ানি, মিথ্যা তথ্য, মিথ্যা কথা বলা, অসত্য সবকিছুকে তারা সামনে নিয়ে আসবে। ওনাদের দৃষ্টিতে বিএনপি একটা গণতান্ত্রিক বৃহৎ দল। 2018 সনেও 2018 সনেও জামাত ইসলামকে বিএনপি মার্কা দিয়ে সহযোগিতা করেছে, জোটে রেখেছে, ভোট করেছে একসাথে। কিন্তু সেই কৃতজ্ঞতা ভোটটুকু তাদের মধ্যে নাই। কথায় কথায় বিএনপি, তাদের কাছে বিএনপির কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রী যোগ্য না। শুধু একমাত্র ওনারাই রাষ্ট্র পরিচালনা করার যোগ্য। 1937 সনে প্রতিষ্ঠিত জামাত ইসলাম, এর আগেও জামাত ইসলাম বিভিন্ন ইসলামিক নাম নিয়ে এই রাজনৈতিক দলটা ছিল। কিন্তু এই এশিয়া, দক্ষিণ এশিয়া কোন রাষ্ট্রে কোথাও রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসেন নাই। এবার হয়তো সর্বোচ্চ বাংলাদেশের বিরোধী দলের নেতা হয়েছে। ভারত বলেন, পাকিস্তান বলেন, আশপাশে যত রাষ্ট্র আছে কোথাও তাদের এতটুকু যাওয়ার সুযোগ হয় নাই। হয়তো দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ফ্যাসিস্ট আচরণ করার কারণে একটা গণতান্ত্রিক দেশকে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত করার কারণে, তারা স্বৈরতন্ত্র চর্চা করার কারণে মানুষ হয়তো কিছু সংখ্যক লোক গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন করছে। আমরা তারা একসাথে বসি, আজকে যে আমাদের ফাইজুল ভাই আছেন আলোচক, ফাইজুল ভাই, আমরা একসাথেই সরকার, তৎকালীন হাসিনা সরকার বিরোধী আন্দোলন আমরা করছি। আজকে যখন আমরা ক্ষমতায় আসছি, জনগণের বিপুল ভোটের মধ্য দিয়ে আমার সুন্দরভাবে যখন দেশটা পরিচালনা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকে নিয়েও ওনারা কথা বলতে একটু দ্বিধাবোধ করেন না। রহমান সাহেবের কি কোনোভাবেই সমালোচনা করা যাবে না? এরকম না, সমালোচনা আপনি করবেন, কিন্তু আপনি অন্যায় ভাবে সমালোচনা কেন করবেন? আপনি মিথ্যা তথ্য কেন দিবেন? মাত্র 3 মাসের অন্যায় বা অপরাধ অপরাধ করেছেন কি করেন, এটার বিচার কে করবেন? আপনারা করবেন না। আপনার প্রশ্নটা হইলো, রাষ্ট্রটা মাত্র একটা অর্থনৈতিক বিপর্যস্ত স্বৈরতান্ত্রিক সরকার থেকে একটা রাষ্ট্র মাত্র গণতান্ত্রিক 17 বছরের ফ্যাসিস্ট সরকার থেকে একটা রাষ্ট্র মাত্র গণতান্ত্রিক ধারায় দিকে যাচ্ছে। আপনি একটা লোককে সময় না দিয়ে, হাত পা বেঁধে দিয়ে আপনি বললে তো হবে না সে সাঁতার কাটতে জানে না। তাকে আপনি পানিতে ফেলে দিচ্ছেন, এখন তাকে আপনি হাত পা বেঁধে দিচ্ছেন, সে সাঁতার কাটবে কিভাবে? আপনি একটা লোককে সময় দিতে হবে, রাষ্ট্রকে একটা জায়গায় নিতে হবে। ওনারা আমাদের সালাউদ্দিন সাহেবকে নিয়েও কথা বলতে দ্বিধাবোধ করেন না। সালাউদ্দিন সাহেব কি এমনি এমনি ইন্ডিয়া গেছেন, নাকি ওনাকে নিয়ে যাওয়া হয়েছে? তখন ওনাদের অনেক নেতাকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একজন সাক্ষীকেও ইন্ডিয়াতে পাওয়া গেছে, শুকরঞ্জন বালিকে। তাহলে ওই লোকগুলো কি ইচ্ছাকৃত চলে গেছে? এই সকল আচরণের কারণেই আজকে আমাদের মহাসচিব সাহেব বলতে বাধ্য হয়েছেন সংসদে যে আপনাদের আচরণও ফ্যাসিবাদী আচরণ হচ্ছে। এর বাইরে তো কিছু না। আমরা সবাই দেখতেছি যে তাদের আচরণটা ডে বাই ডে উগ্র হচ্ছে। সরকারকে আর সময় দেওয়া যাবে না। ওনাদের দলীয় এমন অবস্থায় উভয় পক্ষের আমরা দেখতে পাচ্ছি, সাধারণ জনগণের দৃষ্টিতে আপনাদের অবস্থান হলো আপনারা রাজপথে মিছিল করছেন, একজন আরেকজনকে খুনি বলছেন, ইভেন খুন হয়েছে। এটাকে সূত্র ধরে আপনারা যেভাবে রাজপথে খুনি বলছেন, গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম, মিছিল হবে, মিটিং হবে, পক্ষে বিপক্ষে। গণতন্ত্রের ভাষা কি? পক্ষে বিপক্ষে কথা বলবে, খুন হবে, অসত্য অসত্য কথা বলে না। খুন কেন? খুন তো কোন সরকার, কোন দল, কোন মানুষ খুন আইন নিজের হাতে খুন করা হয়েছে। কাকে? শিবিরের এক নেতাকে খুন করা হয়েছে, সেই জন্য তো ছাত্র দলের এক নেতার বাড়ি জ্বালিয়ে দিল। ওখানে একটা কমিটি নিয়ে, একটা স্কুল কমিটি গঠন নিয়ে সম্ভবত এই হত্যাকাণ্ডটা ঘটেছে। এটা তো গ্রামের একটা হত্যাকাণ্ড, এটা স্কুল কমিটি নিয়ে ওখানে তারা তাদের হত্যাকাণ্ড নিয়ে কি প্রতিবাদ করা যাবে না? না, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই একটা স্কুল মেরেছে ছাত্র দলের পরবর্তীতে ছাত্র দলের ওই বাড়ি, তাদের বাড়িকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। ওনারা আধিপত্য বিস্তার করতে যে জনগণের হাতে মার খেয়ে যদি মারা যায়, সেখানে ছাত্র দলের দোষ দিবে, যুব দলের দোষ দিবে, স্বেচ্ছাসেবক দলের দোষ দিবে। এটা তো হতে পারে না ভাই। আপনি আগে দেখতে হবে কি নিয়ে ভেজালটা হয়েছে, কি নিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। আপনি সেখানে মূলে যাইতে হবে। একটা স্কুল কমিটি করতে গেলেও একটা স্কুল কমিটি জাস্টিফিকেশন দিতে হবে। খুন হয়েছে সেটা ম্যাটার না, ঘটনা যে কোনো কারণেই যদি
খুনের মতো হয়, আমরা জাস্টিফাই করবো হ্যাঁ এই কারণে খুন হতেই পারে। না, ওদের খুন আমরা কামনা করি না, খুন হতে পারে না, আইন নিতে নেওয়া যায় না, কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তো যুগ যুগ ধরে সব দেশে খুন হচ্ছে বা লড়াই হচ্ছে, মানুষ মারতেছে, তারাও তো মারতেছে, সবাই তো মারতেছে, মারতেছে না, হাজার হাজার নেতাকর্মীকে খুন হচ্ছে না, হচ্ছে। কেন? এই খুনি সংস্কৃতিতে তো ওনারা বিশ্বাস করে, আমাদের বহু লোকের বহু ইউনিভার্সিটিতেও তারা সেই সংস্কৃতি কি পরিবর্তন হয়েছে? 24-এর পরিবর্তন সেই সংস্কৃতি পরিবর্তন চেয়েছিলেন, সেটা কি হয়েছে? আমরা পরিবর্তনের পক্ষে। ইতিপূর্বে ওবায়দুল কাদের সাহেব বলছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতায় থাকতে যে এক রাতে লক্ষ লক্ষ লাশ পড়ে যাবে, বাংলাদেশে কি তা পড়ছে? বাংলাদেশে কি লক্ষ লক্ষ লাশ পড়ছে? পড়ে নাই। আমরা খুনের পক্ষে নও, আমরা আইনকে নিজ হাতে তুলে নিতে চাই না, এবং আমাদের কোন নেতাকর্মী, আমাদের সরকারও চায় না আইন নিজ হাতে উঠে যাক। কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি বাড়ি ঝগড়া হবে, জায়গা জমি নিয়ে ঝগড়া হবে, স্কুলের প্রতিষ্ঠাতা তারা তাদের একটা, যারা প্রতিষ্ঠাতা তাদের একটা অবস্থান থাকে, এগুলো নিয়ে ঝগড়া করলে তো এখানে আপনি রাজনৈতিক দায় চাপাইতে পারেন না। এখন আপনার পাশে যে বসে রয়েছে তার মনে কি আছে আমি তো জানি না, সে যদি আপনাকে একটা বাড়ি দিয়ে মেরে ফেলে সেটার জন্য কি গভর্নমেন্ট দায়ী হয়ে যাবে? সেটার জন্য কি শেখ হাসিনা কখনো নিজের হাতে কাউকে খুন করেনি, বুঝেছে? তো সব দায়ভার শেখ হাসিনার উপর দিন। শেখ হাসিনা কখনো নিজ হাতে করে নাই, শেখ হাসিনা খুন করাইছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা লোক যদি তার অন্তরের মধ্যে লালন করে যে আমি আপনাকে মেরে ফেলবো, ব্যক্তিগত হিংসায় বা সামাজিক হিংসায়, অর্থনৈতিক লেনদেনে, সামাজিক লেনদেনে তারা যদি এরকম আক্রমণাত্মক কোনো কাজ করে, তার জন্য কি সরকার দায়ী? এটা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা জনগণ আছি, আমরা যারা সচেতন মানুষ আছি, আমরাই এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই দ্বন্দ্ব, বিবাদ, এই সকল আচরণ থেকে, এই সকল কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনার চোখে এখন বর্তমানে ফ্যাসিবাদ সবচেয়ে ফ্যাসিবাদ আপনার চোখে বা আপনার দলের চোখের বাদই না, আপনার ব্যক্তিগত চোখে যদি জিজ্ঞাসা করি, ফ্যাসিবাদী আচরণ কোনটাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, আওয়ামী লীগের নাকি জামাত ইসলামের? আওয়ামী লীগ ভয়ঙ্কর, আমি বারবারই বলবো আওয়ামী লীগ ভয়ঙ্কর, কিন্তু আওয়ামী লীগের চর্চাটা করতে যাচ্ছে আমাদের জামাত ইসলামের লোকজন। আপনাদের পক্ষ থেকে তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো তেমন কোনো দেখা যাচ্ছে না। জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোগ্রাম গেছে, এখনো তো সরকারের মতো করে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে মনে করে যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা কর্মীরা আপনাদের মধ্যে মিশে গিয়ে এখন সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে, আওয়ামী লীগ আপনারা সুযোগ দিচ্ছেন। আওয়ামী লীগকে আমরা কখনো জায়গা দিই নাই, আওয়ামী লীগকে কাঁদিয়ে নিয়েছে আমাদের ভাইয়েরা। তারা আজকে তাদের বড় বড় নেতারা এক সময় আওয়ামী লীগ করছে, এখন তারা আবার শিবির করে, জামাত করে, ওখান থেকে বেরিয়ে আসি করে, তাদের বড় বড় দায়িত্বে চলে গেছে। আমাদের একটা দায়িত্বে বলেন যে অমুক আওয়ামী লীগ করছে, তারা আমরা দায়িত্ব দিয়ে দিছি, ছাত্র দলে দিয়ে দিছি, যুব দলে দিয়ে দিছি, স্বেচ্ছাসেবক দলে দিয়ে দিছি, কৃষক দলে, শ্রমিক দলে, কোথায় আমরা পুনর্বাসন করছি। তাদের শত শত লোক, নাম বললে শত শত লোকের নাম বলা যাবে, তারা একসময় ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ছিল। তারা এই সকল জায়গাগুলোতে রাজনীতি করে এখন জামাত ইসলাম করে। জামাত ইসলাম তাদের জন্য বা তাদের সাথে আরেকটা জোট আছে এনসিবির মতো, অনেকে পুনর্বাসিত হচ্ছে। ওই যে সাংবাদিকরা ওই দিন প্রশ্ন করছে যে 32 নম্বরে, যে ভাই আগে তো আপনারা তাদের ভিতরে যায় তাদের স্লোগান দিতেন আওয়ামী লীগের, এখন আপনাদের মধ্যে কোনো আওয়ামী লীগ আসেনি, এই কথা কেন বলছে, তার জন্য মুখ ফাটাইয়া দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখলাম 32 নম্বরের ঘটনায় যে সাংবাদিককে তারা পিটাইলো, সে একটা প্রশ্ন করছে মাত্র। আমরা কখনো কোনোদিন গুপ্ত রাজনীতি করি নাই, আমরা গুপ্ত রাজনীতি বিশ্বাস করি না। আমরা রাজমতে থেকে রাজনীতি করছি, ফয়জল ভাই রাজমতে থেকে রাজনীতি করছে, কিন্তু এখন কেন যেন কি হয়ে গেছে সেটা তো আর আমার জানা নেই। ওই দিক থেকেই ভালো রাজনীতি করতেছে দেখতেছি, এই আর কি। উনি তো রাজমতের যোদ্ধা মানুষ ছিল, আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। এখন ওনাদের আচরণ যদি আবার ফ্যাসিস্টের মতো হয়ে যায়, তাহলে তো দুর্ভাগ্য এই জাতির জন্য। আমরা সবাই এই দুর্ভাগা জাতি হিসাবে পরিণত হবো আর কি, বাইরে তো আমাদের আর কিছু নেই। একই প্রশ্ন জবাব ডক্টর ফয়জুল হক। জামাত ইসলামের যে আচরণ, এটিকে আসলে ফ্যাসিবাদী বলবার ক্ষেত্রে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছেন জনাব শাহনেওয়াজ। আওয়ামী লীগ বড় ফ্যাসিবাদ, কিন্তু মোটামুটি এর ছোট ফ্যাসিবাদ হলো জামাত ইসলাম। আপনি কি মনে করেন কিনা তাই? সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই শাহনেওয়াজ ভাই এবং আমাদের আরেকজন আলোচক সহ দেশ বিদেশে যারা দেখছেন শুনছেন, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে আসলে ফ্যাসিবাদ কাদের কারণে হচ্ছে, এটা যদি আপনি একটু তাকান, আমি মনে করি যে শাহনেওয়াজ ভাইয়ের বক্তব্য অনেকটাই গঠনমূলক ছিল, যেখানে তিনি তার জায়গা থেকে দলীয় বক্তব্য দিয়েছেন। কিন্তু এনাদের মতো মানুষরা যদি বিএনপিটা ঠিক মতো করতে পারতো, তাহলে আর ফ্যাসিবাদের জন্মের প্রশ্নটা আসতো না। প্রশ্ন হয়ে গিয়েছে 5ই আগস্টের পরে হঠাৎ করে বিএনপির মধ্যে এমন কিছু মানুষজনের প্রবেশ ঘটেছে, যারা সকাল সন্ধ্যা ভিন্ন মতের, ভিন্ন আদর্শের মানুষদেরকে ট্যাগিং এর দেওয়ার চেষ্টা করছে, দমন করার চেষ্টা করছে, মিথ্যা তাদের বিরুদ্ধে লেখালেখি করার চেষ্টা করছে, এবং আচরণগুলো ঠিক আওয়ামী লীগের আমলের মতো। মানে আওয়ামী লীগ যে কাজগুলো করতে চাইতো
সেই একই কাজ করার চেষ্টা করছে। দেখেন গত কয়েকদিন আগে এসে জুড়ে বসা নেতা কি জানি নাম রাশেদ, আমার সাথে তো গণ অধিকার পরিষদ এই ফ্যাসিবাদী আন্দোলনের তৎকালীন সময় যত নেতাকর্মী ছিল সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। তিনি এসে হঠাৎ জামাত ইসলামকে বললেন যে জামাত ইসলামের পতন হবে, পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক পতন হবে বাংলাদেশের বিরোধী দলের। পৃথিবীর ইতিহাসে বিরোধী দলের পতন হয় একমাত্র এই প্রথম, উনি আবিষ্কার করে পতন ঘটাই দিলেন। তার মানে আপনি জামাতকে পতন ঘটাইয়ে কাকে নিয়ে আসতে চান? আওয়ামী লীগকে? যে কারণে আপনার সাথে নির্বাচনের সময় আওয়ামী লীগের এগ্রিমেন্ট হয়েছে সেইটা বাস্তবায়ন করতে চান? মানে শেখ হাসিনা তো বলেই ফেললো যে আমাদের হাত পা ধরে বিএনপি ভোট নিয়ে তারপরে ক্ষমতায় এসেছে, এটা তো ভিডিওতে অডিওতে সবাই জানে। যদিও এই বিষয়টা বিএনপির ব্যক্তিগত বিষয় যে তারা কার ভোট নিবে না নিবে সেটা তার কৌশল, সে আওয়ামী লীগের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করবে, জামাতকে হারানোর জন্য চেষ্টা করবে, এবং জনগণ সেটা দেখেছে। আমি তো বিএনপি করেছি জন্মের পর থেকে এই 5ই আগস্টের পরেও 1 বছর পর্যন্ত। আমার এই দলটার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তাতে আমার চাইতে খুশি কেউ হওয়ার কথা না। কারণ আমি তো চেয়েছিলাম এরকমই যে বিএনপি এবং জামাত এরাই বাংলাদেশের রাজনীতিটায় থাকুক, অন্তত আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাই। আমরা সেখান থেকে চলে এসেছি। এখন যাদের জামাতের এতটুকু উন্নতিও ভালো লাগে না, মানে জামাত বিরোধী দলে বসে থাকবে তাও যার সহ্য হয় না, বা জামাত আগামীতে নির্বাচন করে এবার ক্ষমতায় আসার কথা ছিল তাদেরকে আসতে দিচ্ছে দেয় নাই, এ নিয়ে লম্বা বিতর্ক, এখন সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তারা আগামীতে যে আসতে চাইবে, এটা কি অন্যায়? একটা রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবেই। আর বিএনপি কি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে? হাসিনার স্টাইলে থাকতে চাইলেও কি পারবে? পারবে না। তো ক্ষমতার যদি পালাবদল করতে হয় তাহলেও আপনাকে গঠনমূলকভাবে একটা বিরোধী দলকে স্পেস দিতে হবে। এটা না দিলে যেটা হবে, দেশ থেকে পালানোর পরিস্থিতি তখন তৈরি হয়, কারণ নিজের মধ্যে ওরকম একটা অহংকার বোধ তৈরি হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে এক ভদ্রলোক আমার সাথে ফোনে কথা বললেন। আমি জাতীয়তাবাদী দলের হয়ে যখন নির্বাচন করেছি, ওই লোক করেছে, আমি নমিনেশন চেয়েছি 2018 সালে, একই সাথে গুলশানের বিএনপির ভবনে বসা আমিও ফয়জুল, উনিও রফিকুল ইসলাম জামাল, এবং তৎকালীন সময় ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম সাহেব ছিলেন। আমরা নমিনেশন চেয়েছি, আমরা পাইনি। ব্যারিস্টার ওমর সাহেব চেয়েছেন, তিনি পেয়েছেন, আর স্বাভাবিকভাবেই তিনি পাবেন, তিনি অনেক বড় সিনিয়র নেতা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যখন এখন জামাত ইসলাম থেকে নির্বাচন করলাম এবং আমি সেখানে নির্বাচিত হলাম, কিন্তু 11টার সময় সেই নির্বাচনটা কেটে নিয়ে 6,000 ভোট কমিয়ে দেখিয়ে ঝালকাঠি 1 আসনে জামাল সাহেব নিয়ে গেলেন। আমি শুধু ফেসবুকে একটা জিনিস লিখলাম গতকালকে, যে জাতীয় সংসদে ওই জামাল সাহেব বলছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, মানে জামাত নাম না বলে, মানে এদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এরা রাজনীতি করতে পারবে না, আরো অনেক 700 কথাবার্তা। তো অ্যাজ এ ক্যান্ডিডেট একজন জামাত ইসলামের আমি নির্বাচন করেছি সংসদ সদস্য প্রার্থী হিসেবে, এই দল করে বিদায় আমার তো কমিটমেন্টের জায়গা থেকে আমি সংসদের একজন বক্তব্য রেখেছেন, তার সমালোচনা আমি কিন্তু ফেসবুকে করব, লেখালেখি করব, ডিবেট করব, যেমন শাহনিয়াজ ভাইয়ের সাথে ভদ্র ভাষায় আমরা কথা বলতেছি, কোনো ঝামেলা তো নাই। এখন এটা শোনার এবং বোঝার দক্ষতা যদি কোনো নেতার না থাকে, আমার ওই ফেসবুকের লেখাটার পরেই সাথে সাথে একটা এমপি ক্যান্ডিডেটের সাথে যে কি ভদ্র আচরণ করতে হয় সেটা যদি উনি না জানে, তাহলেই তো বলতে হবে তাকে ফ্যাসিজমের দোসর কিংবা ফ্যাসিস্টের লক্ষণ ওনার মধ্যে দেখা যাচ্ছে। উনি আমাকে ডাইরেক্ট মেসেজ দিয়ে আবল তাবল কথাবার্তা আমাকে জানাই দিল। এরপরে আমি সাথে সাথে স্ক্রিনশট রেখে দিলাম যে এইটা কে দিল, এটা বোঝার জন্য। আবার দেখলাম ডিলিট করলো, আবার দেখলাম কল দিচ্ছে। তারপরে যখন ধরলাম তখন এই যা জাতি দেখলো গতকালকে, আমাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে, আমাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে পেনাল্টি গুনতে হবে। আমি একটা ক্যান্ডিডেট, হাউ টু স্পিক উইথ আদার্স ক্যান্ডিডেট, ইউ শুড নো। আপনি সেটা জানেন না, তার মানে ফ্যাসিস্ট আপনার আচরণটা হৃদয়ে ঢুকে গিয়েছে। এই আচরণটার কারণেই তো আজকের এই সমস্যা। ওই ব্যক্তি আজকে নির্বাচন করেছেন, জিতেছেন, ঠকেছেন, হোয়াটএভার। আমি আমার নির্বাচনের সময় সাগর ভাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার বাসায় নিয়ে, এই যে আমাকে বলেছে গালিটা দিয়েছে, সেই ভদ্রলোককে নিয়ে নাস্তা করিয়েছি, বাসায় নয় মসজিদে বক্তব্য দিয়েছি, একসাথে আন্দোলন সংগ্রাম সব করেছি। আমি ডক্টর ফয়জুলের আমার অবদান স্বয়ং তারেক রহমান জানে। আমি বিদেশ থাকা অবস্থায় 3 বার তার সাথে টকশোতে বা অনলাইনে কথা বলে, কি ভিডিওতে কথা বলবো, কোন টপিকে কথা বলবো, সেগুলো আমাকে জাজ করার জন্য বিহাইন্ডে পিপল ছিল। এখন যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ওই যে নোমান শিবলি ভাই সম্ভবত, সে যে সাথে থাকে হালকা একটু দাঁড়ি, পার্সোনালি আমাকে তো প্রত্যেকটা বিষয়ে আমাকে গাইডলাইন করতো। তো এই যে জায়গাগুলো, একে ওয়াহিদুজ্জামান স্যার বিএনপির প্রচার সম্পাদক, আমার পেজে তো তারা ছিল এডমিন, তারেক রহমানের ভাষণ আসতো পেজ থেকে, বিএনপির অ্যাক্টিভিটিস আসতো পেজ থেকে। তো সেই জায়গা থেকে আমার অবদান জানার পরে আমাকে যদি বলে ফেসিবাদ নির্মূল করার পরে যদি বলে পেনাল্টি গুনতে হবে, আমাকে পেনাল্টি দিতে হবে ফর হোয়াট? আমি কি হাসিনার আমলের রাজনীতি চাই? আমি চাই স্বাধীন বাংলাদেশে কথা বলতে, আমি চাই নির্বাচন করতে, আমি চাই আমার দলের রিপ্রেজেন্ট করতে, আমি চাই জামাত ইসলামের সুমহিমান আদর্শগুলো জনগণকে প্রচার করতে। দোষের তো কিছু নেই।
এটার নামই ফ্যাসিস্ট আচরণ। যারা জীবনে ঘর থেকে বের হয় নাই, 2008 সালে সর্বশেষ উনি নির্বাচন করেছে, এরপর থেকে আর খবরই নেই যে এই নির্বাচন মানে একটু জয়যুক্ত হবে হবে ভাব। সেই সময় আইসা দুই এক জায়গায় গ্রেপ্তার দেখাইটা খাইয়া এরপরে যদি ভাব নেন যে আপনি অনেক কিছু হতেই পারে আপনার দলের জন্য আপনি করছেন, কিন্তু আপনি অন্যকে ছোট করবেন কেন? জামাত ইসলামকে নির্মূল করে ফেলতে হবে, ফর হোয়াট? জামাত ইসলাম নির্মূল করার মতো এমন কি আচরণটা হয়ে গিয়েছে? বাংলাদেশের আজকের জুলাইয়ের এই আন্দোলন যদি সাকসেসফুল করেছে যারা, তার মধ্যে জামাত ইসলাম তো অন্যতম, শিবির অন্যতম। আপনি দেখেন কয়েকদিন আগে হানজালাকে বলছে চিড়িয়াখানায় রাখতে হবে, ওই বারবার ঘুরে ফিরে ওই দুষ্ট লোকগুলোর নাম বলতে হচ্ছে। এজন্য আমি এখনো বিএনপির সবাইকে বলি না যে সবাই দোষী, আমি বলি এজন্য কিছু মানুষ 5ই আগস্টের পর আগমন ঘটেছে। এই রাশেদ আমার সাথে টকশোতে বলেছে তারেক রহমানের নেতৃত্ব মানি না, বিএনপির নির্বাচনের সাথে আমরা যাই না, 300 আসনে ওনারা নির্বাচন করবে। তখন আমি বিএনপি করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম তারেক রহমানের নেতৃত্বে আপনাকে যেতে হবে, আর আপনারা কয়টা আসনে নির্বাচন করবেন? 2টাও পারবেন না। আর বাস্তবতা তাই দেখা গেছে, কয়টা আসনে করছে আমি জানি না। এই হচ্ছে তাদের চরিত্র। সে হানজালা আপনার একজন বিখ্যাত পরিবার, সেই পরিবারের সন্তানকে আজকের তিতুমিরের পরিবার কি বলে, তার পরিবারকে তার মানে তার নাতি না কি বলে পুতি, সেই বংশের লোককে বলে আজকের সেখানে যে তিনি যেতে হবে তাকে কোথায়, সেই চিড়িয়াখানায়। তিনি প্রতিদিন বলছে জুলাই যোদ্ধা। আজকের এনসিপির তারা একটা দল গঠন করেছে, বাদ দেন দল বাদ দেন, এই যে নাহিদ সহ টপ ফ্রন্টে যে পিপলরা রয়েছে 5-7 জন, হাসনাত, সার্জিস, তারপরে পাটোয়ারি, তারপরে নাহিদ ইসলাম, এই ব্যক্তিদের কি অবদান নেই? ওনাকে দায়িত্বই দেওয়া হয়েছে অথবা নিজ দায়িত্বে ফোকাসে আসার জন্য। লেখছে ওদের দলের মধ্যে কোনো জুলাই যোদ্ধা নাই, কম সংখ্যক জুলাই যোদ্ধা নাই। তাই জুলাই যোদ্ধা তোমার বাপে? এই যে আজে বাজে মন্তব্য করে করে রাজনীতির একটা হার্মফুল সিচুয়েশন তৈরি করে ফেলেছে আজকের এই বাংলাদেশে আমাদের। কিন্তু আপনারা বা জামাত ইসলাম যা করছে তা কতটুকু আপনি জাস্টিফাইবল বলতে চান? বা বলে এই যে যারা শাহনওয়াজ বলছে যে মাত্র 3 মাস হলো 4 মাস হলো একটা সরকার এসেছে, আপনারা সার্বক্ষণিক সরকারের বিভিন্ন কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করছেন, তাদেরকে ফ্যাসিবাদ বলছেন, তাদের কোনো সুযোগ দিতে চান না, তাদেরকে টেনে আমাদের চাচ্ছেন, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? দেখেন বিএনপির অ্যাক্টিভিটিস কি করবে করবে না, ইটস আপ টু দেম। কিন্তু বিএনপি জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়ে এসেছে, সেই কমিটমেন্ট তিনি ফেইল করলে বিরোধী দলের ন্যাচারাল ডিউটি হচ্ছে আপনার বিরুদ্ধে তিনি কথা বলবেন, আপনাকে সংশোধনের জন্য হোক কিংবা আপনাকে আপনার এই বিরোধিতা করে জাতিকে সতর্ক করার জন্য হোক। বিএনপি বলেছে গণভোটের আয় মানে গণভোটের হায়ের পক্ষে ভোট দিতে হবে, তারেক রহমান সাহেব বলছে না? তো হায়ের পক্ষে ভোট দেওয়ার পরে সংসদে এসে গণভোটকে অবজ্ঞা করেছে সবার আগে এই সালাউদ্দিন সাহেব, পণ্ডিত মশাই। তিনি বলছেন আজকের জুলাই এই যে আমরা যে সনদগুলো আমরা করলাম, সেই যে চার্টার, সেটাকে তিনি একেবারে বললেন ওটা আমরা নির্বাচনের স্বার্থে করেছি। আপনার যেখানে সংসদ অধিবেশনে আপনি ডাকলেন, সেখানে 2টা বিষয় আপনার ওই যে চিঠি দিয়েছে, দাওয়াত দিয়েছে, যেমন আপনি অতিথি হিসেবে গিয়েছেন কিনা আমি জানি না, যারাই অতিথি হিসেবে এসেছে তাদের ওই দাওয়াতনামায় পর্যন্ত সরকার তৎকালীন সময় লিখে দিয়েছে 2টি শপথ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। এখন যারা ওখানে এসেছেন এমপি হয়ে, সেই চিঠি পড়েই তো এসেছেন, তো সেই চিঠির বিনিময়ে জামাত তো সংসদে ঢুকে ডে 1 থেকে তিনি তার আইন ফলো করছেন। প্রথম দিনের ওই 2টা শপথ জামাত নিয়েছে, 11 দল নিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু নিতে পারে নাই। আজ পর্যন্ত ধোঁয়াশা, বারবার বলে 31 দফায় আছে, অমুক আছে, তমুক আছে। আরে বাপরে বাপ, জুলাই সনদটা তো হয়েছে তোমার এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সম্মিলিত উদ্যোগের সিগনেচার। তুমি 31 দফা, সেটা তোমার দলীয় এজেন্ডা, সেটার সাথে এই জাতির সাথে যে একটা কমিটমেন্ট, সেটার সাথে তুমি তুলনা করতেছো কেন? এটাই তো জনগণ আজকে সে কারণেই তাদেরকে বিশ্বাস করতে পারছে না। এখন জামাত কি আঙ্গুল চুষবে নাকি? জামাত তো স্বাভাবিকভাবেই সংসদে চেষ্টা করছে তাদের প্রতিবাদ জানাতে, জামাত চেষ্টা করছে তাদের মতো করে আন্দোলন সংগ্রাম করতে, জনগণকে উদ্বুদ্ধ করতে। তারা জামাত চেষ্টা করছে, জামাত তো ভাগ্য ভালো, আজকে যদি শেখ হাসিনা আপনার বিরোধী দল থাকতো, তাহলে ওই যে তৈলের যে ক্রাইসিস শুরু হয়েছে, ওই শুরু হওয়ার 7 দিন আগে বিএনপির বিরুদ্ধে হরতাল দিয়ে বসে থাকতো। আর আমার নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি করেছে? তিনি হরতাল কই, তিনি উল্টো সংসদে গিয়ে এই প্রথম কোন বিরোধী দলের নেতা তিনি হাত জাগিয়ে বলেছেন আমরা আপনাদের সাহায্য করতে চাই, কমিটিতে আমাদের রাখেন, আমরা এই তৈলের সমাধান করতে চাই। তারপরে তারেক রহমান সাহেব তিনি এটা করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, বাংলাদেশের একটা স্বর্ণালী যুগ চলতেছে এখন, প্রধানমন্ত্রী হিসেবে এবং বিরোধী দলীয় নেতা হিসেবে তারেক রহমান সাহেব এবং আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব, এই বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সজ্জন ব্যক্তিত্ব এর আগে কেউ পায়নি। বাস্তব সত্য কথা। আগে হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, উনি ভালো মানুষ ছিল, কিন্তু ওনার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে ভালো পায় নাই, ভালো ম্যাচ করে নাই। আজকের এত ভালো কিছু পাওয়ার পরে যারা জামাতকে নির্মূল করতে চায়, আমি মনে করি তারা রাজনৈতিক জ্ঞান শূন্য। কারণ আপনাকে এই বিএনপি চলে গেলেও ক্ষমতা থেকে যদি তারা পড়েও যায়, জামাত আসবে, জামাতকে হটালে কে আসবে? বিএনপি আসবে। সমস্যা কোথায়? কিন্তু আপনি বিএনপি জামাতকে একেবারে নির্মূল করে দিয়ে আপনি আসবে কে? আপনার খালাতো ভাই আওয়ামী লীগ 17 বছর দূরে ছিলেন, 27 বছর দূরে থাকার জন্য আবার প্রস্তুতি তাহলে নিতে হবে।
আমি সেই জায়গাটাই বলতে চাই, আমরা তো ইউনিটি কনসেপ্টটাকে নিয়ে আসতে চাই। আমার যে বক্তব্যগুলো, এই দেশের আমাদের তো হওয়া উচিত ছিল বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল তাদের মতো করে রাজনীতি করবে, আমরা তাদেরকে স্পেস দিব, চাকরি হবে বাকরি হবে। এই যে দেখেন ইসলামী ব্যাংক, আপনি জামাতের পক্ষে বরঞ্চ সরকারের ভূমিকা রাখা উচিত ছিল। আপনি ইসলামী ব্যাংকে ইসলামকে খুশি করতে গিয়া আপনার পরীক্ষিত 20 বছরের বন্ধু জামাত ইসলামকে বাস দেওয়ার জন্য ইসলামী ব্যাংক আপনারই লাগবে। একটু দাঁড়িয়ে আছে, একটু টুপি আছে, দেখতে ভালো, 8 দিন হসপিটাল আপনার বন্ধ করে দিয়ে দিতে হবে। এই যে চুলকানি, এই চুলকানি তো বিএনপির পতনের মূল লক্ষণ। আপনার এটা কারা করাচ্ছে? নিশ্চয়ই এই যে বিএনপির পতনের মূল লক্ষণ বলছেন, মানে এই বিষয়গুলি কি আপনি এমনিতে স্বাভাবিকভাবে বিরোধী দলের জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে প্রোটেস্ট না করে আপনার পতনের জন্য লেগে আছেন? এই পতনের চাওয়াটা কি এটি খুব আর্লি হয়ে যাচ্ছে না? এটি কি হুমকি নয়? নেওয়াজ ভাই আমি বলছি, আপনি একটু পরেই আমাকে নিয়ে। সাগর ভাই আমি বলছি, প্রথম বিষয়টা হচ্ছে এজন্য আজকে আপনি আমাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিতি করিয়ে দিয়েছেন। সাগর ভাই, এটা আমাকে স্বীকার করতে হচ্ছে যে যখন কোনো টেলিভিশন চ্যানেল ডাকতো না, আপনাদের মতো মানুষরা আমাদেরকে ডাকতেন। আজকের আপনার সাথে তো আমার একটা ইউনিটি কনসেপ্ট থাকবে যে whenever I go I have to remember you and respect you। আপনিও আমাকে সেটা করবেন। আমি আদর্শিক জায়গায় ভিন্ন থাকতে পারি, কিন্তু আপনি তো সেটা আমাকে যদি না করি আমরা একে অপরে, তাহলে ক্ষতি হবে আমরাই। আজকের জামাত ইসলাম বিরোধী দল, আজকে জামাত ইসলাম বিরোধী দল হয়েছে কি আঙ্গুল চুষে বিরোধী দল থাকার জন্য? বিএনপির প্রশংসা করার জন্য জামাত ইসলাম বিরোধী দল হয়েছে, নাকি বিএনপির দুর্বলতার জায়গাগুলো জাতিকে জানানোর জন্য হয়েছে? শোনেন, ওই জন্যই তো আওয়ামী লীগের সেই 16 বছর জাতীয় পার্টি পেট পূজারী বিরোধী দল ছিল, তারা আওয়ামী লীগের মতোই পতন হয়েছে। বিশ্বের ইতিহাসে একমাত্র একই দিনে সরকার এবং বিরোধী দলের পতন হয়, সেটা বাংলাদেশে হয়েছে এবং 5ই আগস্ট হয়েছে। না, আরো একটা টাইমে হইছে। আমরা তো ওইরকম বিরোধী দল দেখতে চাই না। আমরা চাই গঠনমূলক সুন্দর বিরোধী দল। জামাত আপনার কি করছে আপনি সেটা জাতিকে বলতে হবে। জামাত যদি আজকের জুলাই সনদের পক্ষে কথা বলে, পিআর নির্বাচনের পক্ষে কথা বলে, তারা উচ্চ কক্ষ নিয়ে কথা বলে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলে, বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে, স্বাধীনভাবে আপনার রিক্রুটমেন্টের ব্যাপারগুলোতে কথা বলে, চাকরির বিষয়ে কথা বলে, জনগণের অধিকারের জন্য কথা বলে, আপনার অসহ্য লাগবে কেন? অসহ্য লাগলেই বলতে হবে শেখ হাসিনার ঘেরান আপনার শরীরে ঢুকে গেছে। আর আমি এটা 5ই আগস্টের পর দেখতে পাচ্ছি মানে কি 5 তারিখের আগে যে ইস্যুগুলোতে আমাকে টকশো করতে বলতো বিএনপি, 5 তারিখের পর ওই ইস্যুগুলোতে আমি কথা বলার পরে রাগ হয় বিএনপি। I also don't know why this is happening। আমার 5 তারিখের আগে আপনি মিডিয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারলে খুশি হইতেন। 5 তারিখের আগে বিপি নুরুল হক নূর বিপদে পড়লে ওনার জন্য টকশো করলে খুশি হইতেন। আর 5 তারিখের পরে নূরকে নিয়ে, রাশেদকে নিয়ে কেউ একটা কথা বললে শরীর ঝাউঝাউ করে ওঠে আর বলে এই কি আইন করতে হবে, সেই করতে হবে। এগুলো তো শেখ হাসিনার বলা কথা, এগুলো করে তো টিকতে পারবেন না। জাতির সাথে প্রহসন তো করা যায় না। এই যে 5 তারিখের আগেও আমরা দেখতাম ইসলাম নিয়ে কি কয়দিন আগে বললো মির্জা ফখরুল ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। আরে বেটা, তোমার ফখরুল ইসলাম ইসলাম না হইতে পারে, কিন্তু জামাত ইসলাম না এটা বলার সার্টিফিকেট তোমার দেশে কিনা? এই যে মানে মতের ভিন্নতা। 5 তারিখের আগেও আমরা দেখতাম শেখ হাসিনার সংসদে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে সরকার প্রধান বক্তৃতা দিতেন, তারপরে ওখানে দাঁড়িয়ে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে বিভিন্ন রঙ্গমঞ্চ সাজাইতেন, তারপরে নাটক করতেন। এই 5 তারিখের পরে একটু পার্থক্য হলেই সরকার প্রধান হয়তো চুপ, কিন্তু বাকি এমপি বিএনপি পরিচয় দিয়ে তিনি আজকের মামুনুল হককে সেখানে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্ন তোলে। তাহলে বুঝতে হবে আপনার এই জায়গাটা সিমিলারিটিস আপনি করার জন্য অগ্রসর হচ্ছেন। একই উপায়ে তবে প্যাটার্ন, আলেমোলামার প্যাটার্ন। এই যে কদিন আগে দেখলাম কওমি মাদ্রাসা নিয়ে, যে বাজেটে কওমি মাদ্রাসা আছে কি নাই, এইগুলো নিয়ে আবার বিতর্ক, এই আলেমোলামাদেরকে নিয়ে বিতর্ক। আমরা তো এরকম চাই না। আমরা চেয়েছি তা কি শুধু কি তাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের মানে জামাত ইসলামের যে সকল নেতা নেত্রীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, বিশেষ করে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের ওই দলের নেতাই, ওই যে কি বলে চাঁপাইনবাবগঞ্জের যে এমপি হতে পারে নাই আমাদের হারুন সাহেব, তারা বলে শেখ হাসিনার মতো করেই জামাতের বিচার চালু রাখতে হবে। কত বড় স্পর্ধা! আজকে তুমি শেখ হাসিনার মতো করেই জামাতের বিচার চালু করবা। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি? এটা আপনাকে জাতির কাছে ক্লিয়ার করতে হবে। শোনেন সাগর ভাই, বিএনপি করার খুব শখ ছিল আমার, মনে প্রাণে এই দলটা করেছি। কষ্ট লেগেছে 5ই আগস্টের পরে যখন দেখি স্বার্থের রাজনীতি, কথা যা বলেছি তা উল্টে ফেলতে হবে। যেই জামাতের পক্ষে কথা বলেছি তা আবার উল্টো করে বলতে হবে, না জামাত যুদ্ধাপরাধী, না জামাত ধর্ষণকারী, না জামাত খারাপ, এই কথা আমাকে বলতেই হবে। তাহলে আমার নাম আমি মোহাম্মদ ফয়জুল হক, বিএনপি। আর যদি আমি বলি জামাতের উপরে নির্যাতন হয়েছে, ফাঁসি হয়েছে, এগুলো অন্যায় হয়েছে, তাহলে বুঝতে হবে আমার নাম এটা বিএনপি না, আমি হইলাম জামাত। এই রাজনীতি তো করতে চাই নাই। আমাকে ওই চরমনের পীর সাহেবকে গালি দিতে হবে, যেটা ওই যে আমাদের যুব দলের নেতা নয়ন সাহেব দিয়েছেন। আমি তো কোনোদিন এই গালির রাজনীতি করি নাই, আমি তো চাই না। এই কারণে
ভদ্রভাবে চলে এসেছি, সেই চলে আসার পরেও আজকে যখন পরিচয় জিজ্ঞেস করা হয় হু আর ইউ, তখন কষ্ট লেগে যায়। আমি দক্ষিণবঙ্গের একটা মানে সম্মানিত একটি পরিবারের সন্তান। আমার নানার পরিচয় আছে, আমার বাবার পরিচয় আছে। ফেসবুকে দেখি আমার বিএনপির কিছু ভাইয়েরা সাবেক, যারা সব জানার পরেও জিজ্ঞায় আমার পরিচয় কি। আরে বাপরে বাবা, আমার পরিচয় তো আমার নানা আমার বাপ আছে, তোমার বাপ দাদা নানার একটা পরিচয় পারলে লিখে দাও। খোঁজলে দেখা যাবে ডাকাত, খোঁজলে দেখা যাবে সন্ত্রাস, খোঁজলে দেখা যাবে বিষ খাইয়ে মারা গেছে, খোঁজলে দেখা যাবে আদৌ পরিচয় নেই, খোঁজলে দেখা যাবে সন্ত্রাসী গোষ্ঠী। এখন তারা আমাদের মতো ভদ্র মানুষদেরকে নিয়ে কথা বলে, গালি দেয়, এর চেয়ে ধৃষ্টতাপূর্ণ। ধন্যবাদ। আপনাকে জি, আপনার অনেক ধন্যবাদ। জনাব এমপি স্যার, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার মতামত। আপনি সেই 24-এর আন্দোলনে যথেষ্ট সক্রিয় ছিলেন, অনেক আশা নিয়ে নিজের চাকুরির উপরে ঝুঁকি নিয়েও অনেক কিছু করেছেন, সেই ইতিহাস অনেক লম্বা, সেগুলি যাচ্ছে না। কিন্তু আজকের বাংলাদেশ নিয়ে দুই পক্ষ কথা শুনেন আপনার কাছ থেকে, তাদের বক্তব্য অনুসারে আপনার মতামত। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওকে, সো আজকে ধরে নেন আমি এনাদের দুজনের মধ্যে একটা মধ্যম পন্থা আর কি। একজন জামাতের পক্ষে কথা বলেছে, একজন হলো বিএনপির পক্ষে। তো যাই হোক, শুরু আমি করতে চাই খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে, যে ফ্যাসিস্ট আচরণ এটা বলতে আসলে কি? জামাত বলতেছে যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, বিএনপি বলতেছে জামাত ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে ফ্যাসিস্ট আচরণ বা ফ্যাসিস্ট বুঝাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাসিস্ট? এখন এখানে প্রথমেই বিএনপি ভুল, কারণ বিএনপি ইজ ইন দ্য প্লেস অফ পাওয়ার। সো পাওয়ারে বসে সে আরেকজনকে বলতে পারে না যে সে হলো ফ্যাসিস্ট আচরণ দেখাচ্ছে। আবার জামাতও ইন এ সেন্স রং, কারণ ফ্যাসিস্ট আচরণ বা ফ্যাসিজমে পরিণত হওয়ার জন্য একটা সময় লাগে, একটা সিচুয়েশন লাগে, যেটা আমরা হাসিনার ক্ষেত্রে দেখে আসছি। সো দেয়ারফর বোথ অফ দেম আর রং। এখন এখানে একটা প্রশ্ন আসে যে এই যে দুইজন আছে, এদের মধ্যে সবচেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি বা প্রোন টু ফ্যাসিজমে কে আছে? এটা বিএনপি হতে পারে, আই এম নট সেইং যে তারা হয়ে গিয়েছে, তারা হতে পারে। কেন হতে পারে? তারা এখন অনেক পাওয়ারফুল একটা দল, তারা বলছে যে তারা এই দেশে ম্যাসিভ মেজরিটিতে জিতছে অ্যাকর্ডিং টু দেম, এন্ড দেন অ্যাকর্ডিং টু দি আদার্স আরো অনেক কারণ আছে। তো এইখানে যে যখন আমি বলতেছি ফ্যাসিজম, আমরা অনেক সময় হিপোক্রিসি, তারপর মিথ্যাচারী, এগুলোর সাথে ফ্যাসিজমকে সিনোনিম বানায় ফেলতেছি, বানায় দুইজনের উপর কাদা ছোড়াছড়ি করতেছে। এবং এটা সবচেয়ে বেশি লাভ হচ্ছে কার জানেন? এটা সবচেয়ে বেশি লাভ হচ্ছে আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের ছিল, তাদেরকে ওয়াটার ডাউন করে দিচ্ছে এই দুই দল, বিএনপিও করতেছে, জামাতও করতেছে। এখন এটা বুঝে করতেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, তো লেটস গো টু নেক্সট পার্ট। বিএনপি বলতেছে জামাত মানে জামাত সারা জীবন গুপ্ত থেকে আসছে এবং একটা পর্যায়ে এখন এসে তারা হলো জামাত করতেছে, এবং তাদেরও অ্যাকচুয়ালি মানে শিবির যারা করে ওরা কিন্তু এখনো কোনো লিস্ট দেয় নাই যে আসলে কারা শিবির করে। আবার এখানে জামাত বলতেছে যে বিএনপি হলো হ্যাজ বিন টেকেন ওভার, মানে একটু আগে ভাইজা বললেন যে বিএনপি কে টেক ওভার করে ফেলছে। বিএনপির যে আগের অ্যাকচুয়াল লয়ালিস্ট যেটাকে বলে, যারা আসলে বিএনপির জন্য গত 15 বছর ধরে মার খাইতে খাইতে অর্ধেক হয়ে গেছে, তাদেরকে আসলে প্রায়োরিটি না দিয়ে বিএনপি হলো যেখানে পাওয়ার স্ট্রাকচার, যেখানে মানি স্ট্রাকচার, সেগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এখানে কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। এবং সত্য যে এটা ধরে নেন আমি বিএনপির কিছু জিনিস খুব পছন্দ করি সেদিক থেকে বলতেছি, এবং কিছু মানুষকে খুবই পছন্দ করি তাদের থেকেই বলতেছি যে এটা সত্য যে বিএনপিও তাদের যে লয়ালিস্ট ছিল তাদেরকে অতটা প্রায়োরিটি দিতে পারে না, এবং না দেওয়ার কারণে কি হয়েছে, বিএনপি কেও টেক ওভার করেছে টু আ সার্টেন এক্সটেন্ট। একইভাবে জামাত এটা বিএনপির উপর পুরো চাপাইতে পারে না, কারণ জামাতও সেম কাজ করছে। ইলেকশনের সময় বলেন, এখন বলেন, জামাত এমন এমন মানুষকে নিয়ে মানে তাদের কি বলবো প্রার্থী বানাইছে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড অনেক সময় ঠিক করে চেক করছে কিনা, ভুলবশত করে নাই কি, আই হ্যাভ নো আইডিয়া। এবং আরো বাজে সিচুয়েশন হয়েছে, বিএনপি অ্যাটলিস্ট যখন তাদের প্রার্থী সিলেক্ট করছে পাওয়ার স্ট্রাকচার অথবা মানি স্ট্রাকচার কোন একটা মানে ক্রাইটেরিয়া দেখে সে রাখছে। জামাতের ক্ষেত্রে কি হয়েছে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ইলেকশনের সময় তো আমি মোটামুটি একটা মনিটরিং সেল খুলে বসছিলাম আমার নিজস্ব, এবং আই ওয়াজ হেল্পিং সাম পিপল অ্যাজ ওয়েল। তো ওই সময় আপনার কুমিল্লার কোন একটা আসনের রাত্রেবেলা শুনলাম যে জামাতের যে হলো পোলিং এজেন্ট তাকে রাত্রেবেলা মাইট দিছে এবং তার যে ফর্ম সেটা ছিনাই নিয়ে চলে গেছে। তো এটা শোনার পর আমার কাছে কোনোভাবে আসছে যে ইফ আই ক্যান সাপোর্ট অর গিভ সাম ইনফরমেশন, যে ওই এলাকার যে আর্মির যে হেড ছিল বা যিনি ওই কন্টিনজেন্ট কমান্ডার ওখানে, তার নাম্বার লাগবে। তো আমি সবকিছু দিলাম, হেল্প করার চেষ্টা করলাম যে আচ্ছা আপনাদের কি প্রবলেম, ওয়াই টু স্টে অন দ্য মিডল গ্রাউন্ড, যে যেই ওখানে যদি বিএনপিও মাইর খাইতো আমি বিএনপির হেল্প করতাম। তো জামাত মাইর খাইছে ধরেন কুমিল্লার ক্ষেত্রে, তাকে সবকিছু দিলাম, ইনফরমেশন দিলাম। একটা মন্ত্রী মানে এমপি প্রার্থী, সে যে একটা সরকারি অফিসারের সাথে সাহস করে নিজের থেকে কথা বলতে পারেনি,
সে কি করছে, থার্ড পার্টিরে পাঠাইছে। এখন আপনি চিন্তা করেন, একটা প্রার্থী সে ভবিষ্যতে মন্ত্রী হবে বা এমপি হবে, হোয়াট এভার ইট ইজ, সে নিজের এলাকায় নিজের একটা জায়গা ধরে রাখতে পারে না, তো তার উপর মানুষ কোন দিক থেকে ভরসা করবে? এটা গেল জামাতের দিক থেকে, মানে জামাতের প্রবলেম। এবার আসি বিএনপির ক্ষেত্রে। এখানে আমি অনেকটা জাম্বল করে ফেলতেছি। আমার মূল পয়েন্টটা ছিল আপনার যে ফ্যাসিজম বলতেছে দুইজন দুইজনকে, আসলে দুইজনের একজন আপাতত ফ্যাসিস্ট হতে পারেননি, আলহামদুলিল্লাহ, উইচ ইজ এ গুড থিং। বাট আপনারা যেভাবে কাদা ছোড়াছড়ি করতেছেন, এন্ড রেজাল্টটা হবে কি, আওয়ামী লীগকে মানুষ ভালো ভাবা স্টার্ট করে দিয়েছে, হবে না, অলরেডি হচ্ছে। পিপল আর থিঙ্কিং যে আচ্ছা আওয়ামী লীগের তো, আমি ফর এক্সাম্পল সেদিন একটা আলোচনা হইতেছে, সেখানে আমি যে বলতেছি হ্যাঁ ফাইন, আওয়ামী লীগ এই এতগুলো ভালো কাজ করছে, কিন্তু জামাত আর বিএনপির দায়িত্ব কি ছিল, মানুষ যাতে আওয়ামী লীগের ভালো পার্ট গুলো বলতে না পারে, কিন্তু আপনারা অহরহ এখনো সুযোগ দিচ্ছেন নিজেদের উপর কাদা ছোড়াছড়ি করে। আচ্ছা, এরপর আসি কাদা ছোড়াছড়ি কি নিয়ে করতেছেন। এই যে শাহনেওয়াজ ভাই একটু আগে বললেন যে শেখ হাসিনা খুন করাইছে, সে নিজে করেনি, এটা কি কেন এক্সকিউজ দিলেন? যে আপনি বলছেন স্কুলের একটা, আমি বলি না, এটা সাগর ভাই বলছে। আচ্ছা সাগর ভাই বলছে। আচ্ছা, এখানে পয়েন্টটা ছিল যে স্কুলের যে মারামারিটা হলো, সেখানে আপনি বলছেন সেটা একটা কোনো কারণে হয়েছে, সেটা দলগত রিজন না। তো এখন আমার প্রশ্ন হলো, সেখানে মারামারিটা হয়েছে কিন্তু দলের মানুষদের মধ্যে, সেটা বিভিন্ন দলই হইতে পারে। এখন আপনি বলেন সেই ব্যক্তিগুলো যদি সেই দলের না হতো এবং সেই দলের কিছু একটা না হতো, তারা নিশ্চয়ই সেই দলের হয়ে বা ওই জায়গায় বসে এই ইস্যুটা নিয়ে তো ঝগড়া করতো না। ওই ক্ষেত্রে কিন্তু তাদের ঝগড়ার কারণ ছিল যে দে আর সাম পার্ট অফ অ্যাকনলেজড পিপল, মানে তাদেরকে মানুষ অ্যাকনলেজ করে যে তারা কেউ, তো তারা কোথাকার কেউ, কোন একটা দলের কেউ, তাই না? তা আমি যদি জাস্ট একটা ইনসিডেন্টের উপর এই কারণে এটা হয়েছে বলে পুরো ইস্যুটাই বাদ দিয়ে ফেলাই যে এটা আমার দলের ইস্যু না, এইখানে আমাদের প্রবলেম। এখানে আমাদের সাধারণ জনগণের প্রবলেম। যখন আমি দেখতেছি যে মারপিট হচ্ছে, কাটাকাটি হচ্ছে, মানুষ মেরে ফেলতেছে, এক দলের এক দলকে মেরে ফেলতেছে, এখানে আমাদের যে সরকারি দল আছে বিএনপির কাছে প্রশ্ন আসে, তাহলে আমাদের সেফটিটা কই? আবার জামাতের কাছে তখন প্রশ্ন আসে যে ভাই আপনারা তো বলতেছেন আপনার উন্নতি, আপনারা হ্যান, আপনারা তেন, আপনারা জুলাই পক্ষ, তারপর আবার একটু আগে ভাই বললেন যে জুলাইয়ের মধ্যে জামাতের সবচেয়ে বড়, মানে তারা বলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জুলাই। তো এই হলো আপনার স্টেক হোল্ডারের দায়িত্ব, যে আপনারা মারপিট কাটাকাটি হতে দিচ্ছেন বা নিজেরা মারপিটের মধ্যে ঢুকে পড়তেছেন। এবার আসি জামাতের সাথে এই পয়েন্ট নিয়ে, যে জামাত যদি নিজেকে বলে যে তারা জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাহলে তারা এইটাও অ্যাকসেপ্ট করতে হবে যে জুলাই ফেল হওয়ার পিছেও তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কারণ আপনারা যদি জুলাই আসলেই স্টেক হোল্ডার হয়ে থাকেন এবং সেটা আদায় করে নিয়ে থাকেন, তাহলে আপনি সেটা বাঁচাতে ব্যর্থ হয়েছেন, এখানে তো কোনো সন্দেহ নেই। তার মানে আপনি স্টেক হোল্ডার দাবি করলে ইউ হ্যাভ টু অলসো অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটিস বিহাইন্ড ইট। যদি আমি সেটা মনে করি না, হ্যাঁ জামাত তো যেরকম স্টেক হোল্ডার ছিল, বিএনপিও ছিল, বাট আপনাদের দুইজনের দুই দলই মেইন স্টেক হোল্ডারকে ফেলে দিচ্ছে, সেটা হলো জনগণ। মানে যেখানে আমি কোনো আর্গুমেন্ট শুনি বা কোনো ডিসকাশন শুনি, মনে হয় যে পুরা বাংলাদেশ আইদার জামাত অথবা বিএনপি, ওই যে আগের মতো যেরকম হাসিনা হাসিনা আমলে মনে হইতো কি যে পুরা বাংলাদেশ শুধু আওয়ামী লীগ আর কেউ নেই পৃথিবীতে। আচ্ছা, এগুলো ইস্যু বলার কারণ কি, যে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা ফাইন্ড করতে হবে। আমরা একজন একজনের উপর কাদা ছোড়াছড়ি করতেছি। যেমন আচ্ছা, লেটস টক অ্যাবাউট ওয়ান থিং। জামাত এখানে বললো যে মানে বিএনপি বলছে যে জামাত আসলে ইসলামী দল না, তাই তো? তো বিএনপি বলছে জামাত ইসলামী দল না। এখন জামাত নিজেও তো প্রমাণ করছে অনেক ক্ষেত্রে যে তারা আসলে ইসলামী দল না। তারা নিজেই বলছে যে তারা শরিয়া ভিত্তিক দেশ চায় না। বিএনপি রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব বলে গেছেন যে জামাত ইসলামিক দল না। ইসলাম না, উনি এভাবে বলে গেছেন। আমরা অতদূর না যে আমরা এখন বর্তমান প্রেক্ষাপটেই বলি। বিএনপি বলতে তা না, বিএনপির আগেও বলছে অনেকে। আচ্ছা ধরেন আমি বর্তমান প্রেক্ষাপটে বলতেছি। বর্তমান প্রেক্ষাপটেও যদি বলি জামাত যদি নিজেকে ক্লেম করে যে সে ইসলামী দল, তাহলে তার মাথায় দুইটা জিনিস রাখতে হবে। এক, আপনি ইলেকশনের আগের থেকে ইভেন এখন পর্যন্ত ইসলামপন্থী ব্যক্তিদেরকে আপন করে নিতে পারেননি। এমন হয়েছে যে বিএনপি কে অনেক ক্ষেত্রে অনেকে আপন করে নিছে, আপনাদেরকে করেনি। এই যে এই প্রবলেম গুলো, এটা আপনারা সলভ করেন নাই। সলভ তো করেনি নেই, সাথে আরো প্রবলেম বাড়াইছেন। কেমনে? আপনারা হলো আপনাদের উপর জঙ্গি কার্ড সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে, যে জামাতের উপর। জামাতরা দেখলেই জঙ্গি বানাই দিত। ইভেন আমার দাঁড়িয়ে ছিল ডিফেন্সে, আমিও কেমনে জানি জামাত হয়ে গেছি। যাই হোক, তো এই যে এই জঙ্গি কার্ড আপনারা এটা অফ না করে আপনারা নিজেরা আবার ইউজ করা স্টার্ট করছেন বিভিন্ন ক্ষেত্রে। তো এটা কি আপনাদের স্ট্রং করছে নাকি উইক করছে আরো? তারপর ধরেন কিছুদিন আগে এই যে আপনাদের পার্লামেন্টে জামাতের একজন এমপি, মানে মহিলা এমপি,
তাকে নিয়ে বিএনপির একজন ডিরেক্টলি তার ড্রেস নিয়ে কটাক্ষ করতেছে। আই ডোন্ট কেয়ার যে কি কারণে বলছে, বাট তার ওয়ার্ড গুলো দেখেন, যে তাকে দেখা যাচ্ছে না, সে নিকাবটাকে ছোট করতেছে। আপনার দল থেকে এমন কি করা হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলার জন্য? নাহিদ উঠে কথা বলছে, যারা আসলে ইসলামের আশেপাশেও নাই, তারা হলো বেসিক্যালি মোটামুটি এনসিপি একটা সেকুলার মানে দল। সে এসে আপনার পক্ষে কথা বলতেছে, কিন্তু আপনারা ওরকম কিছুই করতে পারেননি, কোনো কর্মকাণ্ড করতে পারেননি। আপনারা কোন দিক থেকে নিজেদেরকে দাবি করেন ইসলামী দল আমি জানি না। এই গেল জামাতের সাইডটা। আর যদি বিএনপিতে আসি, ধরেন বিশেষ করে আপনারা লাস্ট, আপনারা এখন বলতেছেন যে আপনারা জুলাইপন্থী, জুলাইয়ের পক্ষের দল সবচেয়ে বেশি, এটা আপনারা বলেন। আচ্ছা ভাই, জুলাইয়ের পক্ষের যদি দল হন, তাহলে আপনারা কেন এসে বললেন যে নির্বাচনের স্বার্থে আপনারা হলো হ্যাঁ ভোট না ভোটে গেছিলেন? আপনারা কেন এই কথাটা বলবেন জুলাইয়ের পক্ষের লোক হয়, যেখানে সবাই মোটামুটি মেন্টালিটি নিয়ে নিছে যে জুলাইয়ের পক্ষের লোক মানে হ্যাঁ নাকি? আমরা কিন্তু ওইটাই বুঝতাম, আমরা কিন্তু কোনো দল করতাম না। আমি আমার কথাই বলতেছি, আমাকে কখনো কখনো জামাত কয়, আমাকে কখনো কখনো বিএনপি কয়, ইভেন ইসলামপন্থীরাও কখনো কখনো বলে আমি মনে হয় বিএনপির অথবা ইন্ডিয়ার কেউ, যে আমি হলো মধ্যম গেম প্লে করতেছি। বাট আই এম জাস্ট ট্রাইং টু থিঙ্ক অ্যাজ এ নর্মাল বাংলাদেশি সিটিজেন, যে আসলে আপনারা কোন সেন্সে এইগুলো কর্মকাণ্ড দিয়ে, আমি বলতেছি না যে আপনি জুলাই বিরোধী দল, বাট আই এম সেইং যে আপনাদের যেসব কর্মকাণ্ড, মেনি অফ দোজ খুব ইজিলি মিন করে যে আপনারা হয়তো জুলাই পক্ষে না, আপনারা জাস্ট ইউ বিকেম অ্যানাদার রুলিং পার্টি, নাথিং এলস। জুলাইকে উঁচু করে ধরার মতো আই কুড নট সি এনিথিং মোস্টলি ফ্রম বিএনপি। আর জামাতকে আসলে আই ইউজ টু থিঙ্ক যে দে উড স্পিক ফর আ লট মোর, বাট দে ডোন্ট। সো এখন আমাদের ওয়ে ফরওয়ার্ডটা এইটাই যে আপনারা দুজনের দিকে কাদা ছোড়াছড়ি বন্ধ করে ট্রাই টু ফাইন্ড আউট আমাদের প্রবলেম কি, আমাদের চাহিদা কি, আমাদের জুলাই পক্ষের নিজেদের সমস্যাগুলিকে বের করেন। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। জি, জনাব শাহনেওয়াজ, কোন দ্বিমত আছে? খুব একদম ক্যাটাগরিক্যালি আপনার দলের ব্যাপারে মতামত দিয়েছেন জনাব স্যার। ফয়জুল ভাইয়ের কিন্তু কথার তো উত্তর দিতে হয়। ফয়জুল ভাই বলছে 5 তারিখের আগেও বিএনপি করছে, পরে 1 বছর বিএনপি করছে। তাহলে উনি বলছে যে জুলাইয়ের অন্যতম শরিকদার জামাত ইসলাম, উনি এই কথা তো বলতে পারে না। তার মানে উনি তখনও বিএনপি করতো না, এটা একটা মিথ্যা কথা বলছে। উনি মিথ্যা কথা বলছে আমাদের ফাইজুল ভাই। আর ফাইজুল ভাই এলাকাতে জনগণ তাকে ভোট দেয় নাই, ওনার একটা রাগ খুব দুঃখ কষ্ট আছে জনগণের উপরে, তাতে করে আবার ব্যক্তিগত রাগ খুব উনি জাতির সামনে এমপির উপরে একটু দেখাবে, যেহেতু উনি পরাজয় বরণ করছে। ওটা নিয়ে আমার দ্বিমত নাই। উনি জুলাই সনদকে নিয়ে কথা বলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আমরাই জুলাই সনদ নিয়ে প্রত্যেকটা মিটিং এ, তৎকালীন কেয়ারটেকার সরকারের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরাই যোগদান করতাম। আমরা বলছি আমরা যা যা মানছি আমরা তা তা বাস্তবায়ন করব, বাকিগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি ওখানে, আমরা ওগুলো নিয়ে কথা বলে আসছি। এখন আমরা ক্ষমতা আসার পরে আমরা তখনও বলছি যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এবং কি কি বাস্তবায়ন করব সেটা আমরা তখন বলে আসছি। ওনাদের পক্ষে ওনাদের একটা শরিক দল, তারা জুলাই সনদে স্বাক্ষরই করে না, এখন জুলাই সনদকে তারা অনেক উপরে দেখাচ্ছে। আরে ভাই, সেই দিন বিএনপির যদি আমরা 17 বছর রাস্তায় যুদ্ধ করছি, আমরা রাস্তায় যুদ্ধ করতে করতে, আপনি তো সাইফুল ভাই সবকিছুই জানেন, আমাদের জীবনের অর্ধেক শেষ করে ফেলছি। আপনি ওই একটা সিঙ্গা ফুকের সামনে এসেই আপনি বললেন যে আমি দেশটাকে উল্টে দিছি, সামনে জ্বালাইয়া দিছি, মাথায় নিয়ে নিছি, এটা তো একেবারে ঠিক না। তারপরে আমাদের ফাইজুল ভাই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছে। ইসলামী ব্যাংক নিয়ে কথা বলাই যায় যে আওয়ামী লীগ ইসলামী ব্যাংক একভাবেই দখল করছে, আর আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দখল করে ফেলছেন। আর ব্যাংক দখল করা, ব্যাংক আপনার মালিকানা নেওয়ার একটা আইনি প্রক্রিয়া আছে, আপনারা তো সেই আইনটাও বিশ্বাস করলেন না, আপনারা তো সেই আইনি প্রক্রিয়ায় গেলেন না। আপনারা রাতারাতি ব্যাংকে বললেন যে এটা আমাদের ব্যাংক। ব্যাংকের মালিকানা নিয়ে কি করলেন? হাজার হাজার শত শত কোটি টাকা উত্তোলন করে নিয়ে ফেললেন এবং খেয়ে ফেললেন। এখন ব্যাংকের যা অবস্থা, ব্যাংকের খুব দুরবস্থা, মানুষের চেক পাস হচ্ছে না। তাহলে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য আপনারা দায়ী। আল রাজি নিয়ে কথা বলছেন, উনি তো আমি দেখছি ফাইজুল ভাই আইনের খুব ভালো বিচারক। বাংলাদেশে যদি একজন মানুষকে, বাংলাদেশের আইন হলো এরকম, একজন মানুষকে হত্যা করার জন্য যদি 100 জন না 1000 লোক যদি জড়িত থাকে, তারা প্রত্যেকে শাস্তি পাবে। এটাই হলো বাংলাদেশের আইন। একজন মানুষকে যদি 1000 জন যদি হত্যা করে, ওই হত্যার সাথে যদি প্রমাণিত হয়, তাহলে তারা সাজা পাবে, তারা শাস্তি পাবে। 8 দিন হাসপাতালে ওই শিশুগুলো মারা গেছে, তার জন্য 8 দিন হাসপাতাল একটা প্রতিষ্ঠান, সে দায়ী। ওই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আছে, তারা অবশ্যই দায়ী। ওটা বিচারাধীন, ওটা বিচার হবে, ওটা নির্বাহী ক্ষমতা বলে বন্ধ করা। প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্ট তারা যদি দায়ী হয়, তাহলে প্রতিষ্ঠানকে বন্ধ করা হচ্ছে না, প্রতিষ্ঠান দায়ী, প্রতিষ্ঠানে তো একটা বিচার আছে, প্রতিষ্ঠান আছে বলে তো তারা এখানে আসছে। একটা জড় পদার্থ, প্রতিষ্ঠান কি কাউকে মারতে পারে? প্রতিষ্ঠান তো তারাই পরিচালনা করছে, তাদের বিচার হবে, বিচার হওয়ার পরে দেখা যাবে কি হচ্ছে। এখন নির্বাহী ক্ষমতা আছে বলে আপাতত স্টপ রাখছে, এটাকে তো ফাইন্ড আউট করতে হবে। আপনি কি স্যার প্রতিষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে? বাতিলের তো সংখ্যা আছে, বাতিল করে দিছে। আপনি কি চান প্রতিষ্ঠানের সামনে চলে আরো লোক মারা যাক?
এই প্রতিষ্ঠানের দ্বারা মানুষ আরো ক্ষতিগ্রস্ত হোক। হুম। এরপরে ফাইজুল ভাই বলছে যে আমার খুব ইচ্ছা ছিল বিএনপি করার। বিএনপি ফাইজুল ভাই আসলে অনেকে করতে পারে, বিএনপি অনেকে করতে পারে না। বিএনপি করার জন্য খোদার রহমত লাগে, মানুষের সদ ইচ্ছা লাগে। বিএনপিতে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে না। আমরা অনেকের দেখছি বিএনপি থেকে শূন্য হাতে বের হয়ে গেছে, বড় বড় নেতা যাদের কথায় বাংলাদেশ এক সময় এদিক সেদিক করতো, তারা বিএনপি থেকে শূন্য হাতে বের হয়ে গেছে। আপনার তো কপাল ভালো, আরেক দল একটা টিকিট পেয়েছেন, তার জন্য শুভকামনা জানাই, ভবিষ্যতে যাতে আমরা আপনাকে আরো ভালো জায়গায় দেখি। কিন্তু আমার ওই ভাই কিছুক্ষণ আগে বললো যে বিএনপি জুলাই সনদ নিয়ে উনি বলে ফেললেন জুলাই সনদের পক্ষে এখন বিএনপি নাই। বিএনপি বারবারই বলছে বিএনপি জুলাই সনদের পক্ষে, এবং সবচাইতে বেশি বিএনপি জুলাই সনদ নিয়ে কথা বলছে, এবং জুলাই সনদের যা যা বাস্তবায়ন করবে তা বিএনপি পক্ষ থেকে লিপিবদ্ধ করা আছে ওখানে। আপনি যখন বিচারক হন, আপনাকে যখন জনগণ রায় দিয়ে ক্ষমতা আনবে, আপনি আগে যে সকল ওয়াদাগুলো করছেন সেই ওয়াদাগুলো আপনি পরিপূর্ণ করবেন। বিএনপি তখন জুলাই সনদ নিয়ে যেগুলো কন্ট্রাডিকশন আছে এগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট ওনারা দিয়ে আসছে, এবং ওটা নিয়ে ওনারা কথা বলছেন। সেই কথা ওই যেগুলা ওনারা বাস্তবায়ন করবে বলছে বিএনপি সরকার, আমাদের সরকার তা বাস্তবায়ন করবে। আপনারা একটু আমাদেরকে সময় দেন। আপনারা দেখেন সময় না দেওয়ার আগেই আপনারা কথা বলতেছেন। কিন্তু মনিরুল চৌধুরী সাহেব, আমি সেদিন পার্লামেন্ট শুনছি, আমাদের বর্ষীয়ান সংসদ মনিরুল চৌধুরী সাহেব যেটা নিয়ে কথা বলছেন, যে নাহিদ সাহেব ওটা নিয়ে বক্তৃতা দিয়েছেন। ওনারা তো ইসলামিক দল, ইসলাম তো এই গণতন্ত্র বিশ্বাস করে না। যদি আপনি ইসলামিক দল হয়ে থাকেন, আপনি স্কলার হয়ে থাকেন, এই গণতন্ত্র ইসলাম বিশ্বাস করে না। আর ইসলামিক দল নয়, বিএনপি জামাতকে বলে না, এটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব এই বাংলাদেশে বলে গেছেন যে নীল নদের পানিও নীল না, জামাত ইসলামও ইসলাম না। এটা নতুন কথা না, এটা আমাদের উপর দোষ চাপাই লাভ নাই। আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব এই দলটাকে এইভাবে বলে গেছেন। কিন্তু সেই দিন উনি বোরকা নিয়ে বক্তৃতা দিয়েছে, এটা নিয়ে ঝড় উঠে গেছে। নেকাব মোস্তাহাব উনি ভুল ব্যাখ্যা দেন নাই, কিন্তু ওনাকে বিভিন্ন ভাবে আক্রমণ করে ভুল ব্যাখ্যার দিকে আপনারা নিয়ে গেছেন। উনি পদ্মার বিপক্ষে কথা বলেন নাই, সেই দিন ডক্টর মইনুল সাহেব পদ্মার বিপক্ষে কথা বলেন নাই। উনি বলছে যে আপনারা বক্তৃতা দেন, ঠিক আছে আমরা শুনি, কিন্তু আপনারা কে কিভাবে বক্তৃতা দিয়েছেন আমরা তো এটা দেখতেছি না বা আমরা শুনতেছি না। একজন মহিলা যেরকম পুরুষের দিকে তাকালে গুনাহ হয়, একজন পুরুষ যেরকম মহিলার দিকে তাকালে গুনাহ হয়, দুটাই সমান। তাহলে আপনাদের এখানে ইসলামের আছে কি? আপনারা ইসলামিক দল হিসেবে জাতির কাছে আবির্ভাব করেন, ইসলাম এই ভোট সমর্থন করে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম এই ব্যালট পেপারের ভোট সমর্থন করে না। আপনারা কোনো একটা আয়াত দিয়া, কোনো একটা সংজ্ঞা দিয়া, কোনো একটা হাদিস দিয়া পারলে আমাকে বুঝায়েন। এরপরেও সময় আছে যে ইসলাম এই ব্যালট পেপারকে সমর্থন করে, এই ভোটকে, এই গণতন্ত্রকে ইসলাম সমর্থন করে না। ইসলাম বিশ্বাস করে খেলাপথ। আপনারা সেই খেলাপথের মধ্যে নাই, আপনারা জজ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে চলে আসছেন। আমরা যে গণতন্ত্র চর্চা করি, জনগণের ভোট যেটা আমরা বিশ্বাস করি, জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি, কিন্তু ইসলাম, প্রকৃত ইসলাম এই বিশ্বাসটাকে সমর্থন করে না। জি, আপনাকে ধন্যবাদ। জনাব ডক্টর ফয়জুল হক এই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন। ডক্টর ফয়জুল হক, আপনার কাছে কি উত্তর আছে? দেখেন সাগর ভাই, আমি ধন্যবাদ জানাই শাহনেওয়াজ ভাইদের মতো কণ্ঠ বিএনপিতে থাকা দরকার, এবং এরা যত বেশি ভালো জায়গায় যাবে তত পরিবেশটা সুন্দর থাকবে। যেমন আমরা আজকে যে টকশো করলাম, এখানে যে যার জায়গা থেকে সুন্দর ডিবেট করেছে, সুন্দর জায়গা করেছে। দেখেন, বিএনপির ভালো থাকার উপরেই নির্ভর করবে বাংলাদেশটাও ভালো থাকবে কিনা। আর বিএনপি খারাপ থাকলে বাংলাদেশটাও খারাপের দিকে যাবে, এটাই আমাদের কনসার্ন। বিএনপিকে মেরে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে, থাকতেই পারবে না, এই কনসেপ্ট আমরা বিশ্বাস করি না। একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল যে সকল মানুষ রাজনীতি করবে, উন্মুক্ত মতামত প্রকাশ করবে। এজন্যই কিন্তু বহুদলীয় সেকেন্ড আপনাকে সময় নিচ্ছি ফাইজুল ভাই। এই জামাত ইসলামকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করার সুযোগ করে দিয়েছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি, আপনাকে